টাকা পাইছে না আসেন ম্যাডাম আসেন আগামী মাসের সবাইকে নমস্কার। ইতিমধ্যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব নতুন ঠিক আছে আপনার ওয়ান ইয়ার না धंधा हो जाएगा इंडोनेशिया बुद्धों में यहाँ पे ज़्यादा नहीं हो কিছুক্ষণের মধ্যে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় সভায় আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন। আমি আজকের এই মত বিনিময় সভায় মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী
আমাদের এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে মত করবে। এই মত বিনিময়ে কোনো ছাত্রছাত্রী যদি ইচ্ছে করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করতে করব। আমাদের আজকে কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবনের 50 আসন বিশিষ্ট জাতীয় শ্রী বিপ্লব কুমার দেবজি আজকে আমাদের মাঝে ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করার জন্য। যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা কোনো কথা বলতে চান? হাত তুলো, হাত তুলো, হাত তুলো, হাত তুলো, হাত তুলো। হ্যাঁ, বলো বলো। স্যার, আমরা মিড ডে মিল খাবার জন্য একটা নির্দিষ্ট ডাইনিং হল চাই, আর যদি ডাইনিং হলটা আমরা পেতাম তাহলে খুব উপকৃত হতাম। আমার একটা দাবি আছে, আমাদের স্কুলে খাওয়ার জন্য একটা ডাইনিং হল চাই, সবাইকে বারিন্দাতে বসে খাবার জন্য। হয়ে গেছে, আমি বলেছি করে দেওয়ার জন্য। শিক্ষার মধ্যে যারা 12 স্ট্যান্ডার্ডে আছে, 9-এ 10-এ, তাদেরকে বিশেষ করে বলছি, ছোটরা হয়তো বা না জানতে পারে। এই সরকার আসার পর শিক্ষা বা এডুকেশনে সবচেয়ে বড় রিফর্মস যে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য যে নতুন ডিসিশন কতগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে সবচাইতে ঐতিহাসিক ডিসিশনগুলোর মধ্যে এক দুটাকে বলতে পারে কেউ? ক্লাস 12-এর এরা জানার দরকার, 11, 9, 10 বলতে পারে কি এমন হয়েছে যে সরকার আসার পর? बताओ भाई। হ্যাঁ, এখানে 12 আছে? কোন দিক 12 কার হাত তোলো? ক্লাস 12 এদিকে, আরে এদিকে না, এদিকে। তো কি তোমরা বলো না? বিদ্যা যাতে। হ্যাঁ, বিদ্যা যাতে। কে বলছে? হাত উঠাও। কে কোথা হাতা? আচ্ছা, কোন ক্লাসে পড়াও? ক্লাস 9-এ। বিদ্যাজ্যোতিটা আমাকে একটু শোনাও তো, এটা কি? খুলো, মাস্ক খুলো, মাইক্রোফোনটা হাতে নাও। হ্যাঁ, যে কোনো ভাষা তুমি বলো, বিদ্যাজ্যোতির বিষয়ে বলো। কি বিদ্যাজ্যোতি বলো, বলো বিদ্যাজ্যোতি। আরে আমি হেডমাস্টারের উপরে প্রিন্সিপাল, মাস্টারে বলে দিয়েছে। আর বলো বিদ্যাজ্যোতি কি? হ্যাঁ বলো বিদ্যাজ্যোতিটা কি? এটা সিবিসি। হ্যাঁ, किसी को बोलने का जरूरत नहीं, बोलो। আমি একটা কথা জিজ্ঞাসা করবো, এখানে হেডমাস্টার আছে তো? আছেন। টিচাররা কে কে আছে? হাত তুলুন তো দিকে। টিচার, আমি বলবো এখান থেকে শুধু এই স্কুলে নয়, এডুকেশন ডিপার্টমেন্টে যতগুলো স্কুল রয়েছে ত্রিপুরা সরকারের বা প্রাইভেট স্কুল রয়েছে, প্রত্যেক প্রিন্সিপাল, টিচার, তাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব বিদ্যাজ্যোতির বিষয়ে বলা, এনসিইআরটি সিলেবাসের বিষয়ে বলা। বিদ্যাজ্যোতি কি যদি আমার 11-12-এর ছেলে না জানে তো কি হবে কাজ করে? ও তো জানতেই পারবে না যে সিবিএসসি স্কুল হবে। বিদ্যাজ্যোতির মধ্যে 100টা সিবিএসসি স্কুল ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। ও সিবিএসসি স্কুল সরকারি স্কুলে ত্রিপুরাতে এর আগে ছিল না। এই প্রথমবার গভর্নমেন্ট স্কুলে সিবিএসসি সিলেবাস আসছে। এতে ত্রিপুরার ছেলে মেয়েরা
কম্পিটিশনে যাওয়ার সুযোগ পাবে। কারণ কি, সিবিএসসি সিলেবাসে মার্কস বেশি আসে। তো এই যে প্যাটার্ন, এটা ন্যাশনাল প্যাটার্ন, তার স্ট্যান্ডার্ড বেশি, গুণগত মান বেশি। তো ত্রিপুরার ছেলে মেয়েদেরকে শিক্ষার গুণগত মান ব্যবস্থা তৈরি করে এগিয়ে নেওয়ার জন্য বিদ্যাজ্যোতি আনা হয়েছে। তার মধ্যে রাজ্য সরকার প্রায় 500 কোটি টাকা খরচা করে কনস্ট্রাকশনাল ডেভেলপমেন্ট করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারাল। তারপর তার মধ্যে আজকেই ক্যাবিনেট হয়েছে, তাতে 200 জন এক্সপার্ট টিচার স্পেশাল নিতে হবে। কারণ কি, বিদ্যাজ্যোতি সিবিএসসি স্কুল চালানোর জন্য সেখানে ল্যাব লাগবে, সেখানে বিভিন্ন ফ্যাসিলিটি লাগবে, সেখানে কাউন্সিলিং লাগবে, স্কিল ডেভেলপমেন্ট লাগবে। তার মধ্যে স্বরোজগারি হতে পারে, ভোকেশনাল কোর্স থাকবে, স্কুল বিল্ডিংকে নতুন করে করতে হবে, বাউন্ডারি ওয়াল থাকতে হবে, আরও ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হবে। তো এতগুলো সুন্দর বিষয় সিবিএসসি স্কুল কোনোদিন কল্পনা করেনি। অথচ গন্ডাছড়াতে 11-12 ছেলেমেয়েরা পড়ে, এরা সিবিএসসি স্কুল বিদ্যাজ্যোতির বিষয় জানে না। মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা 9 তারিখ যখন আমাদের সরকারের 3 বছর পূর্তি হয়েছিল, তখন বিদ্যাজ্যোতি না, মাননীয় প্রধানমন্ত্রী যখন এখানে এসেছিলেন তখন বিদ্যাজ্যোতি স্কিম ঘোষণা করা হয়েছে। মাননীয় প্রধান 2টা স্কিম, একটা হচ্ছে পঞ্চায়েতের স্যাচুরেশন মোডে পঞ্চায়েতগুলিকে ডেভেলপ করার জন্য, আরেকটা বিদ্যাজ্যোতি স্কিম মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আর তার সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা বড় মাত্রায় ত্রিপুরাকে দিয়েছেন। তার মধ্যে ঘর, স্কুল এবং পঞ্চায়েত যে ডেভেলপ করার জন্য সমস্ত সুবিধা ওই যেই পঞ্চায়েতগুলিকে নেওয়া হচ্ছে, সেই পঞ্চায়েতের মধ্যে সমস্ত সুবিধা, জল থাকবে, প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে জলের ব্যবস্থা ফ্রিতে, রাস্তার ব্যবস্থা, ঘরের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা, স্বনির্ভর পরিবার যোজনা লাগু করার ব্যবস্থা, আত্মনির্ভর পঞ্চায়েত বানানো। আমি টিচারদেরকে বলবো, এগুলো আপনারা শুধু পুঁথিগত বিদ্যা পড়ালেই সব পণ্ডিত হয়ে যাবে এমন নয়। এগুলো আপনাদের প্রেয়ারের সঙ্গে আলোচনা, আমি বারবার চিৎকার করে বলি, এডুকেশন সেক্রেটারিকে বলা হয়েছে, এডুকেশন মিনিস্টারকে বলা হয়েছে, এগুলি প্রেয়ারের সময় তুলে ধরা। যখন বাচ্চা 12-এর, 11-এর, 9-10-এর মাকে বাবাকে বলবে যে স্যাচুরেশন মোডে সমস্ত পঞ্চায়েতের কাঠামো চেঞ্জ করা হবে, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তখন তার মা বাবা পরিবার পরিজনের মধ্যে আনন্দের জোয়ার আসবে। এগুলো আপনাদের দায়িত্ব। বিদ্যাজ্যোতির বিষয়ে আমার 9, 10, 11 ছেলেমেয়েরা জানে না, অথচ নেগেটিভ প্রচার সব পৌঁছে যায়। এনসিইআরটি সিলেবাস এই সরকার এনেছে, তার আগে এনসিইআরটি সিলেবাস ত্রিপুরাতে ছিল না। শিক্ষার গুণগত মান ডেভেলপ করার জন্য এনসিইআরটি সিলেবাস আমরা এনেছি, 3 মাসের মধ্যে লাগু করেছি। লক্ষ্য স্কিম এনেছি, লক্ষ্য স্কিমের মধ্যে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, তাদের জন্য তো কোটা আছেই, তাদের জন্য ত্রিপুরা সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ রয়েছে, অনলাইন করে দেওয়া হয়েছে, ডিবিটির মাধ্যমে যে 1 লাখ ইনসেন্টিভও দেওয়া হয় ট্রাইবেল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মাধ্যমে। এগুলো জানা দরকার। তাছাড়া লক্ষ্য স্কিমে কি, এটা আলাদা করে 30 জন পড়ার ছেলে মেয়ে 30, সেই স্কিমে ন্যাশনাল কম্পিটিশন দেওয়ার জন্য, হায়ার এডুকেশনের জন্য, ইউপিএসসি এক্সামের জন্য, ডাক্তারি পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে এন্ট্রান্স দিতে হয়, তার কোচিং নেওয়ার জন্য দিল্লিতে, মুম্বাইতে, পুনেতে গিয়ে থেকে কোচিং নেওয়ার জন্য ফ্রিতে মেরিটে 30 জনকে ত্রিপুরা সরকার লক্ষ্য স্কিমে 1.5 লাখ টাকা খরচা করে, 1 পয়সা আপনার লাগবে না। অথচ যদি গন্ডাছড়াতে না জানে তো কিভাবে গন্ডাছড়া ডেভেলপ হবে? আজকে গন্ডাছড়াতে কতদিন পর আমি ইউনিভার্সাল পিডব্লিউডি ডিভিশন করে দিয়েছি, কতজন জানে? ট্রেজারি করে দিয়েছি। হসপিটালে মাত্র 1 জন ডাক্তার হতো, আজকে 3 স্পেশালিস্ট ডাক্তার গন্ডাছড়াতে আছে।
নার্সেস আছে, হোমিওপ্যাথি ডাক্তার আছে, আয়ুর্বেদিক ডাক্তার আছে। গঙ্গানগরে যেটা 12 বছর যাবৎ ইলেকট্রিক লাইন আসছিল না ফরেস্ট ক্লিয়ারেন্সের কারণে, সেটা করে দেওয়া হয়েছে 12 কোটি টাকা খরচা করে। আজকে রাস্তাঘাট এখানে আছে, রোডসাবাড়ি রোড আমাকে বারবার বলে 22 কোটি টাকা এমএলএ আছে, এগুলো আমি প্রসেসে রেখে দিয়েছি, হয়ে যাবে। মন্দিরঘাটের রাস্তা 50 কোটি টাকার রাস্তার কাজ চলছে। যতগুলো আমবাসাডর রোডসাবাড়ির কাজ এবার হয়ে যাবে। গন্ডাছড়া বহু কিছু দেওয়া হয়েছে সরকার আসার পর। ডুম্বরের কায়কল্প চেঞ্জ করে দেওয়া হয়েছে। নারকেলগঞ্জে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পুরো নারকেলগঞ্জের চেহারা চেঞ্জ করে দেওয়া হয়েছে। লঘাট তৈরি হয়ে গেছে, স্পিড বোট চলে, লোক আসে গন্ডাছড়াকে দেখার জন্য। একসময় গন্ডাছড়া ছিল কি কালাপানি, ট্রান্সফার পোস্টিং করে শাস্তির জন্য গন্ডাছড়া পাঠাও। আজ গন্ডাছড়া কালাপানি নয়, আজ গন্ডাছড়া ত্রিপুরার মানুষের অহংকার হয়ে উঠেছে বন্ধুরা, অহংকার হয়ে উঠেছে। তাই যদি আমার ছেলেমেয়েরা যদি না জানে যে আমি এখানে থাকি, আমার এই গন্ডাছড়া কোথায় চলে যাচ্ছে। আরে আমার 11-12 ছেলেমেয়েরা বলবো এখানে ডুম্বুরে রেস্টুরেন্ট লাগার জন্য, ডুম্বুরে ক্রুজ চালানোর জন্য স্কিম স্যাংশন করে দেওয়া হচ্ছে। ক্রুজ চলবে এখানে, ক্রুজের মধ্যে রেস্টুরেন্ট থাকবে, লোক ঘুরবে, সেখানে খাওয়া দাওয়া করবে। ওই জায়গায় চলে গেছে বন্ধুরা, অথচ স্কুল কলেজগুলোর মধ্যে তার আলোচনা নেই। এগুলো সরকারের পক্ষে বা আমার পার্টি বা বিজেপি আইপিএফটির পক্ষে এমন কিছু না, এগুলো ডেভেলপমেন্ট। যদি আমার 11-12 ছেলেরা জানে, মেয়েরা জানে, তো তার মানসিক শক্তি বেড়ে যাবে, সে আরও বেশি পড়াশোনা সুন্দর করবে, কম্পিটিশনে যাবে। সে তো যে সে যদি নাই জানে যে লক্ষ্য স্কিম আছে, সে কীভাবে ইউপিএসসি কমপ্লিট করবে, কে বলবো কি? এগুলো মাস্টারদের দায়িত্ব, আমি বারবার বলছি, এগুলো আপনারা করুন। গন্ডাছড়াতে কি হতে চলছে 2047 পর্যন্ত, 25 বছর পর আগে গিয়ে সরকার কি করবে তা ঘোষণা করে দিয়েছে সরকার। আজকে এখানে দেখেছেন বড় মাত্রা আমার ছাত্রীরা আছে, বড় মাত্রা এখানেও আছে। ওই দিন দেশের গৃহমন্ত্রী এসে, আমার 12 ছাত্রীরা বলো তো, গৃহমন্ত্রী এসে তো কোন ঘোষণাটা সবচেয়ে বড় ঘোষণা ছিল? অমিত ভাই শাহ এসেছিল, জানো তো? অমিত ভাই শাহ এসেছিল, গৃহমন্ত্রী এসছে, জানো কেউ? কেউ হাত ধরো তো, গৃহমন্ত্রী এসেছিল, হোম মিনিস্টার, কেউ জানে? হোম মিনিস্টার এসেছিল, জানে কেউ? এবার হাত 12 এখন আমি ডিভিশনকে 90 করবো, হাত উঠাও। অমিত ভাই শাহ এসেছিল, কে কে জানে? देखो इतना डरेगा तो कैसे चलेगा भाई। অমিত ভাই শাহ এসেছিলেন, কোন ঘোষণাটা সবচেয়ে বড় ঘোষণা বলুন তো দেখি, কেউ বলুন, বলুন না ভাই। এই কারণে ডেভেলপমেন্ট হতে চায় না বন্ধু, মুখ খুলতে রাজি না, তো বিপ্লব কেন দেবে? সব কাজ বন্ধ করে মনে না বললে আমি কিচ্ছু কাজ করবো না, জানতে হবে, বলতে হবে। ফ্রিতে কাজ করে দেবো, বলতে পারবে না। মহিলাদের জন্য 33% চাকরি, পেজে লাইভ চলতেছে। কে বলছে? আচ্ছা, তোমার কেউ বই দিছে না? কি অবস্থা দেখো, মহিলাদের জন্য 33% রিজার্ভেশন। গভর্নমেন্ট জব, সে কন্ট্রাকচুয়াল হোক, পার্মানেন্ট জব হোক, আর আউটসোর্সিং ও সফটওয়্যারের মধ্যে 33% মহিলার জন্য রিজার্ভেশন হয়ে গেছে। আর এখানে মহিলা হয়ে জানে না। আর এটা কি করেছে? ত্রিপুরার জন্য, দুনিয়াতে ত্রিপুরার নাম যাবে তার জন্য। আরেকটা কি করেছে? কে বলো? আরেকটা কি বলুন? ফরেন্সিক ইউনিভার্সিটির ভূমি পূজন করা হয়েছে ত্রিপুরাতে, আনন্দনগরে, আগরতলার কাছে ফরেন্সিক ইউনিভার্সিটি ক্যাম্পাস হতে চলছে। এতে 3000 স্টুডেন্ট পড়বে।
শুধু নর্থ ইস্ট নয়, ব্যাংকক থেকে আসবে, সিঙ্গাপুর থেকে আসবে, বাংলাদেশ থেকে আসবে, সাউথ ইস্ট এশিয়ার দেশগুলি থেকে এখানে পড়াশোনা করার জন্য আসতে হবে। ত্রিপুরার নাম দেখুন কোথায় চলে যাবে, পুরো দুনিয়ার সামনে চলে যাবে। এখানে জাস্টিস যারা আছে তাদেরকেও পড়তে হয়, পুলিশ অফিসারকে পড়তে হয়, আইএস অফিসারকে পড়তে হয়, টিপিএস অফিসারকে পড়তে হয়। সবার পড়ার জন্য আসতে হবে ত্রিপুরার মাটিতে। তার ব্যবস্থা অমিত ভাই শাহ করেছেন এবং 3000 স্টুডেন্ট 300 কোটি টাকা খরচা করে সেই প্রজেক্ট এখানে নির্মাণ করা হচ্ছে। এখানে বহু লোকের রোজগার হবে, চাকরি পাবে, ইনকামের সাধন হবে। নেই তো নর্থ ইস্টে কোনো জায়গাতে নেই, কলকাতা তো নেই, ফরেন্সিক ইউনিভার্সিটি কলকাতাতে নেই, উড়িষ্যাতে নেই। পুরো পূর্বাঞ্চল নিয়ে নর্থ ইস্ট নেই, কোনো স্টেটের কাছে নেই। এটা অমিত ভাই শাহজি মাননীয় গৃহমন্ত্রী নিজে জোর করে ত্রিপুরাতে নিয়ে এসছেন যে ত্রিপুরাকে দিতে হবে, ত্রিপুরার মানুষকে ডেভেলপ করতে হবে। বন্ধুরা, এগুলি যদি টিচাররা আলোচনা না করে স্কুলের মধ্যে আলোচনা করা যে বন্ধু, আগে এক জামানা ছিল কিচ্ছু হতো না, তার জন্য আপনাদের কাছে কোনো টপিক ছিল না। আজকে তো দিন দিন একের পর এক কাজ করছি, প্রতিদিনে কোনো না কোনো ঘোষণা হচ্ছে ত্রিপুরার জন্য, প্রতিদিনে। আজকেও আসার সময় ক্যাবিনেটে আমি 400 পঞ্চায়েতের জন্য পঞ্চায়েত এক্সিকিউটিভ, পঞ্চায়েত সেক্রেটারি আছে মেট্রিক পাস পর্যন্ত। আজকের দিনে পঞ্চায়েতের ক্ষমতা মেট্রিক পাস ব্যক্তি করতে পারে না। তার জন্য আমরা বাকি পঞ্চায়েত সেক্রেটারি থাকবে, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার থাকবে। এখন আমরা গ্র্যাজুয়েট ট্রেন্ড টিপিএসসির মাধ্যমে, বিডিও হয় টিপিএসসির মাধ্যমে পঞ্চায়েত চালানোর জন্য আসবে। আজকে ক্যাবিনেটে মঞ্জুরি দিয়েছি 400 নতুন চাকরি টিপিএসসির মাধ্যমে। তখন যখন এসে পঞ্চায়েত চালাবে, একটা হাইলি এডুকেটেড এক্সিকিউটিভ অফিসার যখন চালাবে, তখন ত্রিপুরার গ্রামের চেহারা চেঞ্জ হবে বন্ধু। এই কাজগুলো অনেক আগে করা উচিত ছিল। আরে গ্রাম বাঁচলে শহর, গ্রাম থেকে শহর হয়, শহর থেকে গ্রাম হয় না। পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা দিয়ে রেখেছি, তাকে পরিচালনার জন্য যদি সঠিক ব্যক্তি না থাকে তো কোনোদিনে গ্রামের ডেভেলপমেন্ট হবে না। তার জন্য এই স্পেশাল এক্সিকিউটিভ অফিসার আজকেই ক্যাবিনেট থেকে মঞ্জুরি দিয়ে 10:30টার সময় তারপর আপনাদের কাছে এসছে। বিদ্যাজ্যোতির জন্য 200 স্পেশাল টিচার নেওয়ার জন্য মঞ্জুরি দিয়ে এসছি বন্ধুরা। এই সরকার ডেইলি কাজ করে বন্ধু। তার জন্য এখানে যারা রয়েছেন টিচার, গার্জিয়ান, তাদের দায়িত্ব এগুলো বাজারে আলোচনা করা, মানুষের কাছে বলা, তবেই না আপনার ছেলে মেয়ে উজ্জীবিত হবে। আচ্ছা এটা হবে তো ছেলে মেয়ের মধ্যে পড়াশোনার মানসিকতা বাড়বে, কিছু করার মানসিকতা বাড়বে, না হলে এমনি থাকবে। বন্ধুরা, আমার কার্যক্রম আছে, আরো যেতে হবে। আমি যাব, আপনাদের সঙ্গে একটু মাঝখানে এসে দেখা সাক্ষাৎ করবো, কিন্তু আমি টিচারদেরকে বলবো আমি এই না, আমার সমস্ত ছেলেমেয়েরা, আগরতলার ছেলেমেয়েরা বলতে পারবে, গন্ডাছড়া তারা বলতে পারে না তেমন না। রেবতী ত্রিপুরা গন্ডাছড়া থেকেই এমপি বানানো হয়েছে। রেবতী ত্রিপুরা এই গন্ডাছড়া থেকেই এমএ পাস করেছে, স্কুলের টিচার হয়েছে, গ্রামের গরিব ঘরের ছেলে। আপনাদের এই গ্রাম থেকে উঠে এসে আজকে গর্ব হয় না? গন্ডাছড়া থেকে এমপি পেয়ে গেছে, গন্ডাছড়া থেকে ধনঞ্জয় এমএলএ হয়ে গেছে, এমডিসি ভূমিকানন্দ রিয়ান বসে আছে। আর দুনিয়া তো দে দিয়া, তারপর মুখ দিয়ে কথা বলে না। আরেকবার কথা না বললে আমি একদম মেসেজ নিয়ে আনবো, তারপর কথা শেখাবো। যেমন ফটফট করে আগরতলা লোকেরা বলে, এইভাবে ফটফট করে আমার জনজাতি অঞ্চলের লোকেদের বলতে হবে। কাকে ভয় পাও ভাই? আপনাদের লোক আমি। আপনারা আছেন বলে আমার অস্তিত্ব, আপনারা নেই তো বিপ্লব কোনো অস্তিত্ব নেই। তার জন্য আমার সমস্ত জনজাতি অঞ্চলের বোনেরা, ভাইয়েরা, দিল খুলে কথা বলো, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সরকার, মোদীর সরকার, মোদী জনজাতিদের সঙ্গে রয়েছে, পুরো নর্থ ইস্টের সঙ্গে রয়েছে। দুহাত তুলে উনি নর্থ ইস্টকে আশীর্বাদ করেন। এমন প্রধানমন্ত্রী আমরা কোনোদিন পাইনি। এই প্রথমবার এমন প্রধানমন্ত্রী, এমন গৃহমন্ত্রী পেয়েছি। যখনই আমার সঙ্গে দেখা হয় বলবে, জনজাতিদের কি করেছো, কোন স্কিমটা এনেছো, স্কুলগুলি হয়েছে কিনা।
একলব্য বিদ্যালয়ের অবস্থা কি? এই সুযোগ ত্রিপুরার মানুষ কোনোদিন পায়নি বন্ধুরা। তাই এখানে বড় মাত্রা মহিলারা যে 33% রিজার্ভেশন এই ভাগ্যে আমাকে দেখছে, 33% রিজার্ভেশন, সব চাকরি হয়ে যাবে। তারপরে আমার একটু খাওয়াই খাওয়াই তোমরা, ঠিক আছে না? চলো हो गया, निकालते हैं यहाँ से। सबको धन्यवाद। और टीचर के जरा बोललाम एगुलो बोला प्रचार करा। এত বড় সিদ্ধান্ত মহিলাগুলোকে আগে বাড়ানোর জন্য ছবি তবেই নেবো, তারা কিছু জানে না। যদি সুযোগ পাওয়ার পরে সুপার 30 বছর বাঁচাও। আগে 11-12 রিস্ক আসতো, রিসার্চ হতে 1 বছরের পরীক্ষা দিতে, এখন দিতে হয় ওই বছরের মধ্যে 3 মাসের মধ্যে। इतने बड़े बड़े स्कीम लाए हमें, सब भूले जाए। क्यों भय पाते? तुम लोगों को মানুষের এত ভালোবাসি, মুঝে क्या करेगा? তোমরা যদি না জানো তোমাদের অধিকারগুলো, তো অন্য নিয়ে চলে যাবে। ক্লাসে কথা বলো না, সাথে সঙ্গে চলো সেলফি উঠাও, এই যে ফটো উঠাও, এটা এই ছবি তৈরি। আগরতলা, দিল্লি, কলকাতার ছেলে মেয়েদের মতো তোমরা কথা বলবো। আরে আমি তো গ্রাম থেকে, আমি कैसे दिल्ली जाके आज राज्य चलाता। আমি कैसे जाके গন্ডাচড়াতে গিয়ে পার্লামেন্টে বলে লোকসভার মধ্যে সবচেয়ে গরম হচ্ছে বলে, তো এই গন্ডাচড়া তুমি বলো। আর এখানে বলতে ভয় পায়, এতে মূর্ছা যারা। নাম কি? আনন্দিতে ভয় পাচ্ছ? বলো বলো কি না বলো, বলে দাও, বলে দাও কি না, বলে দাও, বলে দাও, বলে বল। डर नुकसान যা এই ডর না কিছু। আমি তার জন্য বলেছি যে বড় বড় শহরের ছেলেমেয়েরা ফাটফাট কথা বলে, डरते इसमें दब जाता है। আমি তো ত্রিপুরা থেকে দিল্লি গেছি, কিছু নেই, ডরা তবে